ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। 2023-এর আমরা দোরগোড়ায় এসেছি। আমার চ্যানেলটা অ্যাক্টিভলি কিন্তু 2023-এই চালু করেছি। তো আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। তো আজকে কিন্তু 2023 শেষ। তো আজকে রাত 12টার পরে কিন্তু 2024 চালু হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবার ভালো কাটুক 2024। তো 2024 ভালো কাটার সঙ্গে সঙ্গে যাতে আমাদের ওয়েলথও বাড়ে, তার জন্যই আমরা কিন্তু শেয়ার মার্কেটে রয়েছি। তো সেই নিয়েও কিন্তু আমরা চেষ্টা করব যে 2024-এ আমাদের ওয়েলথ কী করে বাড়ে। 2024-এ সবচেয়ে প্রথম যে ইভেন্টটা হতে চলেছে সেটা কিন্তু বাজেট। অর্থাৎ 2024 স্টার্ট হওয়ার নেক্সট মাসেই ফেব্রুয়ারি মাসের কিন্তু আমাদের বাজেট আসতে চলেছে। সেখানে আমরা কিন্তু কিছুটা আভাস পাচ্ছি কোন কোন সেগমেন্টে হচ্ছে গভর্নমেন্ট বাজেট নিয়ে ডিসকাস করে, আবার গভর্নমেন্টের বাজেট থেকে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাবে। যদিও এটা ইন্টারিম বাজেট, কারণ সামনেই আমাদের হচ্ছে জেনারেল ইলেকশন। তো তার আগে যে এই বাজেটে কিন্তু গভর্নমেন্টের কিছু প্রজেকশন আমরা দেখতে পাবো। তো সেখানে কোন কোন সেক্টরে হচ্ছে গভর্নমেন্ট এই নিয়ে কাজ করছে সেটা কিন্তু আমরা জানি, সেগুলো নিয়ে আরেকবার ডিসকাস করব। তো আশা করব সেই সব সেক্টরে কিন্তু ভালো নিউজ পাবো এই বাজেটের থেকে। একটু আগেই বলেছি যে 2024-এ কিন্তু আমাদের জেনারেল ইলেকশন হতে চলেছে। তো জেনারেল ইলেকশানে যদি যেই গভর্নমেন্ট প্রেজেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট যদি জেতে, আশা করি জিতবে, কারণ কি আমরা ট্রেলারে দেখেছি যে গভর্নমেন্ট কিন্তু বিজেপি কিন্তু ভালো একটা ফল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক্সপেক্ট করা যায় যে 2024-এ যে জেনারেল ইলেকশন হতে চলেছে, লোকসভা ইলেকশন, সেই ইলেকশানে কিন্তু এই গভর্নমেন্টই আবার ইলেক্টেড হয়ে আসবে। তো এই গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে কিন্তু এই গভর্নমেন্ট এতদিন ধরে যেসব প্রজেক্টগুলো নিয়ে চলছে সেই প্রজেক্টগুলো কিন্তু আরও কাজ করবে নেক্সট 5 বছরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই সব কোম্পানিগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তাভাবনা করতে পারি। তো আজকের 2023 শেষ এবং 2024-এর জন্য আমরা কোন কোন সেক্টরের দিকে পাখির চোখ করে রাখবো সেই সব সেক্টরগুলো নিয়ে কিন্তু আলোচনা করব এখন। সেই সব সেক্টরে কিন্তু আমাদের খুব ভালো পয়সা বানিয়ে দেবে 2024-এ সেই সব সেক্টরগুলো। চলুন যাওয়া যাক। প্রথমেই যেই সেক্টর নিয়ে আলোচনা না করলে নয় সেই সেক্টর হচ্ছে রেলওয়ে সেক্টর। দেখুন, গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের আমূল পরিবর্তন করছে। কারণ দেখুন, আমি আগেও অনেকবার বলেছি যে দেশকে উন্নত দেশ করতে হলে কিন্তু আগে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আগে দরকার। কারণ আমরা দেখেছি যে যতগুলো উন্নত দেশ আছে সেগুলো কিন্তু প্রতি কটা দেশের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ডেভেলপ। আপনি চায়না বলুন, জাপান বলুন, ইউরোপ কান্ট্রির উন্নত দেশগুলো বলুন, ইউএস বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য কাজ করার সবচেয়ে বড় যে কাজটা গভর্নমেন্ট করছে সেই কাজটা হচ্ছে রেলওয়ে সেক্টরে। কারণ আমাদের দেশে এখনও প্রচুর জায়গা রয়েছে যেখানে কিন্তু রেল এখনও পৌঁছতে পারেনি। গভর্নমেন্ট কিন্তু সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। আমরা কিছুদিন আগেই একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, গভর্নমেন্ট কিন্তু 7 লাখ কারোর একটা খরচা করতে চলেছে এই বাজেটে। কিন্তু সেটা কিন্তু আশা করি খবরটা পাবো গিয়ে, সেখানে কিন্তু গভর্নমেন্ট বলছে কি নতুন রেলওয়ে লাইন ইলেকট্রিফিকেশন বলুন, পুরোনো লাইনকে চেঞ্জ করা বলুন। কারণ কি দেখুন, গভর্নমেন্ট হচ্ছে আরও দ্রুত হারে স্পিড বাড়াতে চলেছে রেলের। দেশের আনাচে কানাচে যাতে বন্দে ভারত পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করছে। একের পর এক কিন্তু বন্দে ভারত ট্রেন কিন্তু উদ্বোধনের কাজ চলছে। তো সেই বন্দে ভারত চালাতে গেলে বা হাই স্পিড ট্রেন চালাতে গেলে কিন্তু যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে চেঞ্জ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট কিন্তু 7 লাখ কারোর এই বাজেটে কিন্তু আনতে চলেছে। এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। তো গভর্নমেন্ট শুধু রেলের লাইন নয়, স্টেশন বলুন, রেল ডেভেলপমেন্ট বলুন, আদার্স বিভিন্ন কাজ রেলের যে সব রয়েছে সেগুলো কিন্তু করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে না, সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। কারণ আমূল পরিবর্তন কিন্তু রেলওয়ে সেক্টরে গভর্নমেন্ট আনতে চলেছে। তো এই সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু 2024-এ কিন্তু আমাদের ভালো একটা ক্যাপিটাল গেন বানিয়ে দেবে। এটা মাথায় রাখবেন। শুধু 2024 না, নেক্সট 5 বছরের জন্য কিন্তু আপনি রেলওয়ে সেক্টর যতগুলো কোম্পানি আছে সেসব কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। সেকেন্ড যে সেক্টর নিয়ে আলোচনা করবো সেই সেক্টর নাম হচ্ছে ডিফেন্স সেক্টর। দেখুন, যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো না, তখন থেকে কিন্তু গভর্নমেন্ট বুঝে গেছে যে বিদেশি যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে ডিফেন্স সেগমেন্টে তাদের উপর ভরসা করে থাকলে চলবে না। তার জন্য কিন্তু ভারত বা সরকার আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে। এবং তারপর থেকেই দেখা গেল যে গভর্নমেন্ট কিন্তু ডিফেন্স সেক্টরের উপর জোর দিয়েছে, যার জন্য কিন্তু একের পর এক অর্ডার যেটা আসছে সেটা কিন্তু ভারতীয় যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওপর আসছে এবং সেই কোম্পানিগুলোকে আরও আধুনিকীকরণ করারও প্রক্রিয়াকরণ চলছে। আমরা দেখলাম HAL
একমাত্র হচ্ছে আমাদের ভারতীয় কোম্পানি, যে কোম্পানিটা কী করছে, তেজাস তৈরি করছে, এয়ারক্রাফট তৈরি করছে, সেই কোম্পানিটা কিন্তু আরও উন্নত মানের এয়ারক্রাফট যাতে তৈরি করতে পারে তার জন্য কিন্তু জেনারেল ইলেকট্রিকের সাথে টাই আপ করিয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে আমাদের ডিফেন্স সেক্টরে কিন্তু প্রতি কটা যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানিকে কিন্তু আধুনিকরণ করার চেষ্টা চলছে এবং ভারতীয় কোম্পানিগুলোকেই কিন্তু একের পর এক অর্ডার দিচ্ছে। তো কিছুদিন আগে অর্থাৎ সম্ভবত 1 ডিসেম্বরের দিকেই আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট কিন্তু 2.23 লাখ করোড় হচ্ছে একটা পাস করেছে ডিফেন্স ইকুইপমেন্ট অর্ডারের। তো সেখানে আমরা দেখলাম কিন্তু প্রায় প্রতি কটা সেগমেন্টেই, অর্থাৎ কি স্থলবাহিনী বলুন, কি নৌবাহিনী বলুন, কি বিমান বাহিনী বলুন, তো সব কটা সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার দিতে চলেছে। তো 2.23 লাখ করোড়ের। তো যদি এই গভর্নমেন্ট আবার ইলেক্টেড হয়ে আসে তাহলে কিন্তু সেটার উপর কাজ হবে, এবং সেটার উপর যদি কাজ হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে হচ্ছে এইচএল, কারণ ওখানে কিন্তু 1.6 লাখ করোড় হচ্ছে অর্ডার পেতে চলেছে। কিসের জন্য? তেজাস বলুন, কারণ MiG-21 যে সিরিজের যে বিমানগুলো সেগুলোকে কিন্তু রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে, তার বদলে কিন্তু তেজাস নেওয়া হবে। তো সেখানে কিন্তু অনেকগুলো তেজাস বলুন, হেলিকপ্টার বলুন, প্রচুর কিন্তু পাস হয়ে রয়েছে, শুধু অর্ডার দেওয়ার অপেক্ষায়। তার পাশাপাশি মিসাইল বলুন, এয়ারক্রাফট ক্যারিয়ার বলুন, সব কিছু কিন্তু গভর্নমেন্ট সেই লিস্টে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্স সেক্টরেও কিন্তু আগামী 5 বছরের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, বা 2024-এর জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। অলরেডি কিন্তু অনেকটা ছুটেছে, এখনও ছুটবে। কারণ কি? কারণ দেখুন, কারণ হিসেবে এটাই বলতে পারি যে আমাদের যে ডিফেন্স বাজেট সেটা অনলি ফর 75 বিলিয়ন ডলার। তো সেখানে চায়না আমাদের এখন সবচেয়ে বড় কম্পিউটার যে আছে, চায়নার কিন্তু 230 বিলিয়ন ডলার হচ্ছে ডিফেন্স বাজেট। তো আমাদের ডিফেন্স বাজেট কিন্তু বাড়াতে হবে। তো শোনা যাচ্ছে যে ডিফেন্স বাজেট সম্ভবত কিন্তু 100 বিলিয়ন ডলার হতে পারে। তো 100 বিলিয়ন ডলার হওয়া মানে কিন্তু ডিফেন্স সেক্টরে কিন্তু অনেক পরিমাণ টাকা হচ্ছে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডিফেন্স সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন, কারণ সবকটা কোম্পানি কিন্তু ভালো এই নেক্সট 5 বছর কিন্তু একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেবে। নেক্সট যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর। দেখুন, ভারত সহ পুরো ওয়ার্ল্ড কিন্তু এখন রিনিউয়েবল সেক্টর নিয়ে ভাবছে। কারণ কি? বিশ্বের উষ্ণায়ন বাড়ছে। তো উষ্ণায়ন যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব আস্তে আস্তে ধ্বংসের দিকে গিয়ে পৌঁছাবে। তো যাতে কোল থেকে বিদ্যুৎ তৈরি করা বন্ধ হয় এবং আস্তে আস্তে যে টোটাল সিস্টেমটা যাতে ডাইভার্ট হয় কোথায় রিনিউয়েবল সেক্টরে, সেই নিয়ে কিন্তু ওয়ার্ল্ডের প্রায় প্রতি কটা দেশ কাজ করছে। তার সাথে কিন্তু ভারত সরকারও কাজ করছে এবং সেই দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে ভারত। ভারত লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে কিন্তু কী করবে? 50% রিনিউয়েবল থেকে এনার্জি উৎপন্ন করবে, এবং তার পাশাপাশি 2070-এর মধ্যে কিন্তু পুরোপুরি হচ্ছে রিনিউয়েবল থেকে এনার্জি উৎপন্ন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিনিউয়েবল সেক্টরে যতগুলো কোম্পানি আছে, আজকে সোলার পাওয়ার বলুন, উইন্ড পাওয়ার বলুন, কি হাইড্রোজেন পাওয়ার বলুন, তো এইসবের নিয়ে কিন্তু রিনিউয়েবল সেক্টরের প্রতি কটা কোম্পানি হচ্ছে কাজ করছে। আজকে টাটা পাওয়ার বলুন, আদানি পাওয়ার বলুন, আদানি গ্রিন বলুন, কেপিআই গ্রিন এনার্জি বলুন, এনটিপিসি বলুন, পিএফসি বলুন, আইআরইডিএ বলুন, পিএফসি, আরইসি, এগুলো কী করছে? এগুলো আইআরইডিএ বলুন, এগুলো কী করছে? এগুলো হচ্ছে রিনিউয়েবল সেক্টরে ফান্ডিং করছে। তো এখন জাস্ট শুরু কিন্তু এই সেক্টরের। তো এই সেক্টরের কোম্পানিগুলো নেক্সট 5 বছর তো রাখবেনই, আপনি 15 বছর 20 বছরও আরামসে এই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করে চুপচাপ হোল্ড করতে পারেন। কোম্পানিগুলো কিন্তু আপনাকে কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। কারণ রিসেন্টলি আমরা যেটা দেখলাম সেটা জাস্ট ট্রেলার দেখলাম রিনিউয়েবল সেক্টরের। প্রতি কটা কোম্পানি কিন্তু লাস্ট 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু 300, 400, 500% কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে প্রতি কটা কোম্পানি। আমি যতগুলো কোম্পানির নাম বললাম। কেন? কারণ এটাই কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি আপনি হচ্ছে 15 থেকে 20 বছর স্টকগুলো হোল্ড করেন তাহলে কিন্তু কয়েক গুণ রিটার্ন আপনাকে কিন্তু বানিয়ে দেবে রিনিউয়েবল সেক্টরের কোম্পানিগুলো। ঠিক আছে? তো এই রিনিউয়েবল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো আপনি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোটিপতি বানিয়ে দেওয়ার মতন কিন্তু এই সেক্টর। ফোর্থ যে সেক্টর নিয়ে আলোচনা করব সেই সেক্টর হচ্ছে অটো সেক্টর। দেখুন, অটো সেক্টরে যদি আপনি দেখেন না, লাস্ট 3 বছরে অটো সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কোনোটা 300%, কোনোটা 500%, কোনোটা 700%, কোনোটা 800% এরকম কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। সেখানে টাটা মোটর বলুন, আপনি মারুতি বলুন, কি অশোক লেল্যান্ড বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। শুধু আপনি অটো সেক্টরের আমি টু হুইলার বলুন, টু হুইলার যতগুলো কোম্পানি আছে, বাজাজ অটো বলুন, টিভিএস অটো বলুন, কি আপনি অটো ইন্স্যুরেন্স যেসব কোম্পানিগুলো আছে সেগুলো বলুন, সোনা কমস্টার, তারপরে হচ্ছে মিন্ডা ইন্ডাস্ট্রিজ বা ইউনো মিন্ডা যেটা এখন নাম হয়েছে,
তো অটো এনসিলারি বলুন, অটো সেগমেন্টের টু হুইলার, ফোর হুইলার বলুন, সবকটা কোম্পানি কিন্তু আগামী দিনে অনেক ভালো একটা পারফরমেন্স দেবে, আমাদের ওয়েলথকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে। কারণ কি, এখন কিন্তু অটো সেক্টরের যে ইলেকট্রিক ভেহিকলস, সেই ইলেকট্রিক ভেহিকলসের জাস্ট শুরু কিন্তু এখনও এখনও 10% কিন্তু মার্কেটে আসেনি। আমরা কিছুদিন আগে ডেটা দেখলাম 10 মিলিয়ন হচ্ছে ইয়ারলি 2030 আস্তে আস্তে কিন্তু এটা প্রজেকশন করেছে কে, নীতিন গডকরি স্যার বলেছে কিন্তু। তো তিনি বলছেন কি 10 মিলিয়ন হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসের রেজিস্ট্রেশন হবে। ভাবতে পারছেন, আস্তে আস্তে কিন্তু পেট্রোল ডিজেলের যে গাড়ি তৈরি করা সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু আস্তে আস্তে রাস্তায় চলা বন্ধ হয়ে যাবে। অলরেডি কিন্তু দিল্লি গভর্নমেন্ট কিন্তু সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে, 2027 পরে কিন্তু হয়তো দিল্লিতে আর পেট্রোল ডিজেলের গাড়ি চলবে না, সেখানে অনলি ফর ইলেকট্রিক গাড়ি চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা মাথায় রাখবেন স্যার, জাস্ট শুরু কিন্তু এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু কয়েক গুণ রিটার্ন কিন্তু আপনাকে বানিয়ে দেবে। সেরকমই এই সেক্টর, এবং সেই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু সেভাবেই কাজ করছে। আজকে প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে ইলেকট্রিক ভেহিকলসই তৈরি করছে। টু হুইলার বলুন, থ্রি হুইলার বলুন, ফোর হুইলার বলুন, হেভি ভেহিকলস বলুন, এগুলো সব কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকলসে কনভার্ট হয়ে যাবে। তো অটো সেক্টরে যেসব অটো এনসিলারি বলুন বা অটো ডিরেক্ট, টু হুইলার, ফোর হুইলার, থ্রি হুইলার যাই বলুন না কেন, এইসব কোম্পানিগুলো কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। এই সেক্টরে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে। সবশেষে যেই সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ড্রোন সেক্টর। দেখুন, আমরা রিসেন্টলি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কিন্তু দেখেছি যে কি ড্রোন যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন যুদ্ধে। যে কোথাও সেখানে আমাদের সেনা না পাঠিয়ে কিন্তু ড্রোনের মাধ্যমে কিন্তু গিয়ে হামলা করে দিয়ে চলে আসতে পারবো, বা গোপনীয় খবর আনতে পারবো ড্রোনের মাধ্যমে। শুধু এটা নয় কিন্তু যে ডিফেন্স সেক্টরে ড্রোনের ব্যবহার হবে সেরকম ব্যাপার নয়। এই ড্রোন কিন্তু এখন চাষবাসের ক্ষেত্রেও কাজে লাগছে, ফার্মিংয়ের ক্ষেত্রেও কিন্তু ড্রোন কাজে লাগছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল এই ড্রোনের মাধ্যমে কিন্তু ছড়ানো হচ্ছে, যেখানে কিন্তু চাষি বা ফার্মারের কিন্তু মানে ডিরেক্ট আগে যে দেওয়ার প্রসেস, সেই প্রসেসটা কিন্তু প্রায় বন্ধ হতে চলেছে। আস্তে আস্তে ড্রোন কিন্তু সেই জায়গাটা নিচ্ছে। তো একরকম তো হচ্ছে চাষির সুবিধাই হবে বা ফার্মারের সুবিধা হবে, তার পাশাপাশি এই সেক্টরের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। শুধু ডিফেন্স সেক্টরে বা ফার্মিংয়ের ক্ষেত্রে কাজে লাগছে এরকমও নয়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে অনুষ্ঠান হচ্ছে আমাদের, সেই অনুষ্ঠানে কিন্তু এখন ড্রোন ক্যামেরা সেটাও কিন্তু কাজে লাগছে। ওপর থেকে পিক নেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। লজিস্টিক ক্ষেত্রেও কিন্তু ড্রোনের এখন ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। তো এই সেক্টরের কোম্পানিগুলো কিন্তু 2024 বলুন বা নেক্সট 5 ইয়ার বলুন, অনেক ভালো পারফরমেন্স দেবে। তো এই সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। তো এই যে 5টা সেক্টর নিয়ে আলোচনা করলাম, সেই 5টা সেক্টরের কোম্পানিগুলো কিন্তু মিস করলে ভুল করবেন, কারণ এই কোম্পানিগুলো কিন্তু নেক্সট 5 ইয়ার যথেষ্ট ভালো রিটার্ন দেবে। আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ ভবিষ্যতে কিন্তু এগুলোই আসতে চলেছে। তো এই ছিল স্টক স্পেসিফিক আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আরেকটা জিনিস বলবো, যদি এই যে 5টা যে আমরা সেক্টর স্পেসিফিক যে আলোচনা করলাম, সেই সেক্টর স্পেসিফিক যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো ইন্ডিভিজুয়ালি যদি আপনাদের জানতে হয়, তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। তাহলে আমি কী করবো, আমি হচ্ছে প্রতি কটা সেক্টরে যেসব কোম্পানিগুলো বেস্ট আছে সেই সব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করে দেবো। আমাকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।